আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা দেখো এখানে নৈর্ভিত্তিক প্রশ্ন আছে, এক কথা উত্তর আছে। এটা হচ্ছে ফসলের ডাক। আমাদের যে প্রথম যে আমাদের ফসলের ডাক অধ্যায়টা, ওই অধ্যায় থেকে আমি আজ তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব। তোমাদের পরীক্ষার সাজেশনটা তোমরা চেয়েছো, আমি একে একে সবগুলো অধ্যায় থেকে ইম্পর্টেন্ট দিয়ে দিব। তোমাদের ইচ্ছে মতো তোমরা পড়তে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে দেখো ফসলের ডাক, এটা আমি আগে দিচ্ছি 1.1 থেকে, যেহেতু 1.7 পর্যন্ত আছে, এটা ইম্পর্টেন্ট আছে অনেক, তো আমি এটা থেকে দিচ্ছি আগে সিরিয়ালে দিচ্ছি। তোমাদের যেগুলো ভালো লাগে তোমরা সেগুলো সেভাবে পড়ে নেবে, আর যেগুলো দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। একটু সময় নিয়ে যদি ভিডিওগুলো দেখো, যারা বিজ্ঞানে দুর্বল তারাও ইনশাল্লাহ বিজ্ঞানে ভালো হয়ে যাবে। তো দেখো আমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন প্রথমে এক কথা উত্তর যেগুলো থাকবে, ঠিক আছে, এইখান থেকে এক কথা উত্তরগুলো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে 2, 5। এখানে যে প্রশ্নগুলো আছে পর্যায়ক্রমে দেখো, এখানে ইম্পর্টেন্টগুলো কিন্তু আগে এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে উল্লেখ করা আছে সেখান থেকেই আগে বলে দিচ্ছি। দেখো এখানে সিরিয়ালে সবগুলো দেয়া আছে, এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমি তোমাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে দিব, যেন অল্প সময় কীভাবে, অনেকে প্রশ্ন, ম্যাডাম এতগুলো কীভাবে মুখস্থ করব, আপু এতগুলো কীভাবে পড়বো, আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি এখনই। সেটা হচ্ছে পড়ার সিস্টেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। যেহেতু আমাদেরকে 2 নাম্বার ইম্পর্টেন্ট বলা হয়েছে, 5 নাম্বার ইম্পর্টেন্ট বলা হয়েছে, তো আমরা সেভাবে পড়বো, ঠিক আছে। তো প্রথম 2 নাম্বার যেহেতু বলছে, আমরা 2 নাম্বার দেখি কি আছে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবীতে কত প্রজাতির জীব রয়েছে? 50 লক্ষ থেকে 1 কোটির মধ্যে। তো তোমরা চেষ্টা করবে বিজ্ঞান যখনই পড়ো, বড় প্রশ্ন ছোট প্রশ্ন একটু লেখার জন্য, 2-1টা লেখার জন্য, সবগুলো না লেখলেও যেগুলো একটু কঠিন বেশি মনে থাকে না সেগুলো একবার লেখার জন্য, তাহলে মনে থাকবে। তাহলে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবীতে কত প্রজাতির জীব রয়েছে, কি প্রশ্ন হচ্ছে কত প্রজাতির জীব রয়েছে। তাহলে আমাদের জীবটা হচ্ছে প্রজাতির জীবগুলো হচ্ছে 50 লক্ষ থেকে 1 কোটির মধ্যে। এরপরে প্রশ্ন হচ্ছে 5 ইম্পর্টেন্ট। তো এখন আমরা দেখব 5 নম্বর প্রশ্ন কি আছে। আমাদের 5 নম্বর প্রশ্নে আছে, দেখো এই যে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন আছে, দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার প্রক্রিয়াকে কি বলে? বিবর্তন। আমরা জানি যুগের সাথে বিবর্তন হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। সে পরিবর্তনটাই সময়ের সাথে যে জীবজগতের পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে, হ্যাঁ। তো এই সময়টা ধরে যে বিষয়গুলো পরিবর্তন হচ্ছে সেটাই কিন্তু বিবর্তন বলা হয়। সে প্রক্রিয়াটাকে কি বলা হয়? বিবর্তন। সময়ের সাথে সাথে যুগ পরিবর্তন হচ্ছে, সব কিছু পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে বিবর্তন। একদম সহজ, বাস এরকম রিপিট করবে, 2-3 বার রিপিট করে ব্রেনে নেবে, দেখবে মুখস্থ হয়ে গেছে খুব সহজে। এরপর প্রশ্ন হচ্ছে ইম্পর্ট্যান্ট আমাদের, এখানে হচ্ছে 8 এবং 9, 8 থেকে 9। তা আমরা 8 এবং 9 দেখে নিই। এই দেখো এখানে 8 আছে। কিসের মাধ্যমে জীব তার প্রজাতিকে পরিবেশে বাঁচিয়ে রাখে? প্রজননের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রজননের মাধ্যমে। কিসের মাধ্যমে জীব তার প্রজাতিকে পরিবেশে বাঁচিয়ে রাখে? প্রজননের মাধ্যমে। একটু খেয়াল করলে, একবার রিপিট, 2-3 বার রিপিট করে পড়লে কিন্তু সেটা তোমাদের ব্রেনে চলে যায়। আর তোমরা অনেকে বলো ম্যাডাম পরীক্ষার সময় তো মনে থাকে না। এজন্য একবার করে রিডিং পড়ে গেলে মনে থাকবে না, কারণ এটা বিজ্ঞান। একটু কষ্ট করে, একটু বুঝে দেন মুখস্থ করতে হবে, শুধু মুখস্থ করলে মনে থাকবে না। তো দেখো কিসের মাধ্যমে জীব তার প্রজাতিকে পরিবেশে বাঁচিয়ে রাখে? প্রজননের মাধ্যমে। এরপর হচ্ছে 9 নাম্বার, দেখো পৃথিবীতে কয় ধরনের প্রধান ব্যায়াম রয়েছে? 5 ধরনের। কয় ধরনের প্রধান ব্যায়াম রয়েছে? 5 ধরনের। হয়ে গেল আমাদের 8 থেকে 9। এবার দেখো আছে আমাদের কত নাম্বার প্রশ্ন। কতক্ষণ লাগলো আমাদের? 5 মিনিটও কিন্তু লাগে নাই, আমরা কিন্তু মুখস্থ করে ফেলছি। এরপর হচ্ছে 10, 13, 17। তো 10, 13, 17 আমরা দেখি। এই দেখো 10-এ চলে আসলাম। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সমুদ্র, নদী, হ্রদ, হাওর, বাওর ও জলাভূমি অঞ্চলের ব্যায়ামকে কী বলে? জলজ ব্যায়াম। এগুলো যেহেতু পানি, জলধারা, ঠিক আছে, এই ব্যায়ামকে কী বলা হয়? জলজ ব্যায়াম। শেষ। এরপর হচ্ছে 10-এর পরে কত বলা হয়েছিল? 13, 17, 20। তাহলে 13, এই যে আমরা 13-তে চলে আসলাম। এ দেখো তাইগা বলা হয় কোন অঞ্চলে, মানে তাইগা বলা হয় কোন অঞ্চলকে? এগুলোর থেকে কিন্তু আসবেই। উত্তর গোলার্ধের শীত প্রধান অঞ্চলের বনকে বলা হয় তাইগা। তাহলে তাইগার সাথে কার সম্পর্ক? শীতের সম্পর্ক। এটা মনে রাখলেই হয়ে যাবে, উত্তর গোলার্ধের শীত প্রধান অঞ্চলের বন। এরপর হচ্ছে 13 হচ্ছে 17 প্রাকৃতিক। এই যে 17, প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কোন জীবকে? উত্তর কেঁচোকে। আমরা জানি প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কেঁচোকে।
জমিতে দেখবা কিছু উলটপালট হয়ে কিন্তু সেটা কি লাঙ্গলের কাজ করে, উর্বর মাটিগুলোকে ভেতর থেকে বাইরে নিয়ে আসে, আবার বাইরের মাটিগুলো ভেতরে সে যাচ্ছে সেভাবে আর কি। এজন্যই আর কি লাঙ্গল বলা হয়। লাঙ্গলের কাজগুলোতে এগুলো নিচের মাটিগুলো উপর মাটিগুলো নিচে একসাথে করে পরে চাষবাস করা হয়। এরপরে দেখো এখানে আছে 20, 24, 18। তার মানে 20, 24, 18 এখন পড়বো। দেখো এখানে আছে যে 20, কলা কোন ধরনের মাটিতে জন্মায়? উত্তর দোআঁশ মাটি। তারপর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন 24, 28, 31। 24, 28, 31। এই দেখো, ফসল উৎপাদনের জন্য আদর্শ মাটি কোনটি? উত্তর দোআঁশ। তারপর 28 বলা হয়েছে, তোমরা 28 নাম্বারটা দেখি। এই যে 28, পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অঞ্চলকে? আমাজন বনাঞ্চলকে। তাহলে পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অঞ্চলকে? আমাজন বনাঞ্চলকে। এগুলো কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট, তুমি একটু খেয়াল করবে। তা আমরা 28 পর্যন্ত ইম্পর্টেন্টগুলো পড়ে নিচ্ছি। এবার আমরা দেখব সেখানে আর কোনগুলো আছে। এভাবে কতক্ষণ লাগলো? বেশিক্ষণ লাগে নেই। 28, এরপর 31, 36, 38। 31, 36, 38। এ দেখো আমরা চলে আসলাম 31। 31-এ দেখো বলা হয়েছে কি আমাজন বন কোথায় অবস্থিত? তো দেখো আমাজন বন দক্ষিণ আমেরিকায় অবস্থিত। একদম ইজি, আমাজন বন দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এরপর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 36 নাম্বার। তাহলে 36 নাম্বার দেখো কি আমাদের দেশের আবহাওয়া ও জলবায়ু কেমন? আমাদের দেশের আবহাওয়া জলবায়ু নাতিশীতোষ্ণ, এটা আমরা সবাই জানি। এবার আমরা দেখব 36, 38, 39, 40। তো দেখো আমাদের দেশের আবহাওয়া হচ্ছে নাতিশীতোষ্ণ। তারপরে আমাদের 38 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কত প্রজাতির মেরুদণ্ডী প্রাণী শনাক্ত করা হয়েছে? উত্তর প্রায় 1600 প্রজাতি, মানে 1600 প্রজাতি। এরপর প্রজাতি কত? 1600 প্রজাতি। তারপর বোটানিক্যাল গার্ডেন কোন ধরনের বাস্তুতন্ত্রের উদাহরণ? মানব সৃষ্ট। বোটানিক্যাল গার্ডেন মানব সৃষ্ট। একটা হচ্ছে প্রাকৃতিকভাবে একা একাই গড়ে, আরেকটা হচ্ছে মানুষ সেটাকে কীভাবে করে রোপণ করে তৈরি করে এইভাবে গঠন করে, সেটাকে বলা হয় মানব সৃষ্ট। মানুষের হাতের মাধ্যমে তারা যে কাজগুলো করার ফলে যে এই সৃষ্টি হয়, ঠিক আছে, সেগুলো মানব সৃষ্টি করার। বোটানিক্যাল যেমন এমনিতেই সেটা এক জায়গায় হয়ে গেল, সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে, কারো কোনো মানবের হাত নেই, কোনো মানব গিয়ে সেখানে কোনো কাজ করে নেই, সেটা হচ্ছে কি প্রাকৃতিক। তারপর এখন দেখো 40 নম্বর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বাস্তুতন্ত্রকে বৈশিষ্ট্য অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 5 ভাগে। বাংলাদেশের বিভিন্ন বাস্তুতন্ত্রকে বৈশিষ্ট্য অনুযায়ী কি বাস্তুতন্ত্রকে বৈশিষ্ট্য অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। এভাবে তোমরা একটু রিপিট করে মনে রাখলে কিন্তু খুব সহজ মনে থাকবে। তো দেখো আমরা কিন্তু 40 পর্যন্ত পড়েছি, এখন আমাদের আর মাত্র 3টা আছে, 44, 47, 49। তোমরা 44, 47, 49টা দেখি। তো দেখো আমাদের 40 নম্বর হচ্ছে IUCN এর পূর্ণরূপ কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু আসেই বিজ্ঞানে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল, এটার পূর্ণরূপ হচ্ছে আইতে ইন্টারন্যাশনাল, ইউতে ইউনিয়ন ফর, সিতে কনসারভেশন, আর এনতে হচ্ছে অফ নেচার। তো এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর দেখো 47 নম্বর, বাংলাদেশে বিলুপ্তির হুমকিতে রয়েছে এমন একটি প্রাণীর নাম বলো, যেমন বা লেখো। ঘড়িয়াল, ঠিক আছে। ঘড়িয়াল কি আমাদের বিলুপ্তির পথে আছে, মানে এটা আস্তে আস্তে প্রজাতিটা হারিয়ে যাচ্ছে, এই প্রজাতিটা অনেকটাই হারিয়ে যাচ্ছে। এটা কি বলা হয়? বিলুপ্তি, মানে আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। আর এই জন্য বলা হয়েছে বিলুপ্তির হুমকিতে রয়েছে। এটা এখনও পুরোপুরি হারিয়ে যায়নি, হারিয়ে যাচ্ছে, এই হুমকিতে আছে যে সেও হারিয়ে যাবে কোনো এক সময় হয়তো বা, এর জন্য বলা হয়েছে বিলুপ্তির হুমকিতে। আমি বারবার রিপিট করতেছি, এর জন্য তোমরা যদি এভাবে না বুঝে পড়ো তাহলে কিন্তু এত প্রশ্ন মনে রাখা সম্ভব না, তাই একটু বুঝে মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে মনে রাখলা টাকাই তো মুখস্থ বলে, তাই আগে বুঝতে হবে, তারপর প্রত্যেকটা সাবজেক্টই দেখবো অনেক ইজি লাগবে। এরপর আমরা দেখবো 49। এবার আমরা চলে আসলাম খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন, এই ফসলের ডাকের এই অধ্যায়, ঠিক আছে। এখানেও দেখো ইম্পর্টেন্টগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমার এই অনুযায়ী আমরা একটু পড়ে নেব। তো 2 নম্বরের যেহেতু আছে 2, 6, 8, তোমরা 2 নম্বর আগে দেখে নিই, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো 2, জীববৈচিত্র্য বলতে কী বোঝো? এটা আসবে তোমাদের বিজ্ঞানে। পৃথিবীতে অনেক রকম জীব যেমন উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের
বসবাস। পৃথিবীর মাটি, পানি ও বায়ুতে বসবাসকারী এসব উদ্ভিদ প্রাণী বাকিটুকু হচ্ছে এখানে দেখো ও অণুজীবদের মধ্যে যে বৈশিষ্ট্যগত, প্রজাতিগত ও পরিবেশগত বৈচিত্র্য দেখা যায় তাই বৈচিত্র্য। তো আমাদের প্রশ্ন ছিল জীব বৈচিত্র্য বলতে কী বুঝো? তাহলে এখানে বাকিটুকু উত্তর আছে আর বাকিটুকু হচ্ছে এইখানে, ঠিক আছে? তো এখানে খুব সুন্দর করে বলা আছে পৃথিবীতে অনেক রকম জীব আছে আর এই পৃথিবীর যে মাটি, পানি ও বায়ুতে বসবাসকারী এসব উদ্ভিদ প্রাণী কি ও অণুজীবদের মধ্যে যে বৈশিষ্ট্যগত, প্রজাতিগত, পরিবেশগত বৈচিত্র্য দেখা যায়। যেমন এদের মধ্যে বৈশিষ্ট্যগত, প্রজাতিগত প্রত্যেকটার কিন্তু একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে ও পরিবেশগত বৈচিত্র্য দেখা যায়, তাকে জীব বৈচিত্র্য বলে। যেমন কুমির জল এবং স্থল উভয় জায়গায় বসবাস করে। হ্যাঁ, সাপও কিন্তু এরকম। তারপরে জলহস্তী আছে, কিন্তু হাতি, তারপর বানর এরা কিন্তু বনে জঙ্গলে বাস করে, কিন্তু জলে বাস করে, স্থলে বাস করে, জলে বাস করতে পারে না। তো এরকমই কিন্তু এটাকে জীব বৈচিত্র্য বলে। জীবের মধ্যে কি বৈচিত্র্য আছে, সব একরকম হয় না, এর মধ্যে বৈচিত্র্য আছে, বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, তার এই কথাটি এখানে বলা হয়েছে। এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে জীব বৈচিত্র্য কাকে বলে খুব সহজেই গুছিয়ে যদি এতটুকু লিখতে পারো হয়ে গেল যে এই জীব, উদ্ভিদ এদের মধ্যে যে বৈশিষ্ট্যগত, প্রজাতিগত এই তিনটা কথা যদি তোমরা লিখে আর এই বৈচিত্র্য লিখে দিতে পারো তাই হচ্ছে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, তাহলে কিন্তু তোমাদের ফুল নাম্বার পাবা ইনশাল্লাহ। তো এভাবে তোমরা সংক্ষেপে মনে রাখবা যে উদ্ভিদ আছে, জীবজগতে অণুজীব আছে, সবগুলার যে বৈশিষ্ট্যগত, প্রজাতিগত, পরিবেশগত বৈচিত্র্য আর দেখা যায় তাই জীব বৈচিত্র্য, তাকেই জীব বৈচিত্র্য বলে। শেষ, কমপ্লিট, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আর 6 নাম্বার। তোমরা এখন 6 নাম্বারটা দেখবো। 6 নাম্বার হচ্ছে দেখো এই যে 6, আমরা 6 নাম্বার পেয়ে গেলাম। একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট উদ্ভিদের ফলন ভালো হয় কেন? তাহলে কেন ভালো হয় আমরা জেনে নিই। একটি নির্দিষ্ট এলাকায় জলবায়ু, বৃষ্টিপাতের পরিমাণ, মাটির ধরন, পিএইচ লেভেল, পানির পরিমাণ ইত্যাদি নির্দিষ্ট উদ্ভিদের জন্ম ও বেড়ে ওঠার জন্য সহায়ক হয়। ফলে ওই এলাকায় নির্দিষ্ট উদ্ভিদগুলোর ফলন ভালো হয়, কিন্তু অন্য পরিবেশে ততটা ভালো হয় না। যেমন চা সিলেটের এলাকাতে ভালো হয়, চা কিন্তু যেখানে চা গাছটি কিন্তু যেখানে সেখানে রোপণ করলে হবে না, ঠিক না? তো কেন সিলেটের আবহাওয়াটা চা বাগানের জন্য উপযোগী, চা গাছের জন্য উপযোগী, তাই কিন্তু চাটা সেখানে ভালো হয়। সেখানকার মাটি, সেখানকার বৃষ্টি, সেখানকার পানি পরিমাণ যখন যেটা দরকার চা গাছের জন্য, যখন দরকার সেটি ওই সময় পাচ্ছি বিদায় আমাদের সিলেটে কিন্তু খুব ভালো চা হয়। তো আমরা কিন্তু এক নামে যে চা কোথায়, সিলেট। এরকমই কথাটা এখানে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট এলাকায়, কেন একটি নির্দিষ্ট এলাকায় মানে নির্দিষ্ট কেন, সিলেটে মানে চা বাগান বলতে কিন্তু আমরা সবাই মুখে মুখে জানি সিলেট, এই জন্যই বলেছি একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট উদ্ভিদ, সিলেটও নির্দিষ্ট এলাকা আর নির্দিষ্ট উদ্ভিদ হচ্ছে চা বাগান বা চা গাছ, ফলন ভালো হয় কেন, ফসলটা সেখানে ভালো হয় কেন, এই কথাটা আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন আমরা দেখব 8 নাম্বারটা। 8 নাম্বারে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে সেটা আমরা দেখব এখন। আমাদের 8 নাম্বার প্রশ্নটা হচ্ছে তো আমরা এখন 8 নাম্বারটা দেখব, বাস্তুতন্ত্র বলতে কী বুঝো? বাস্তুতন্ত্র হচ্ছে জৈব ও অজৈব, বাস্তুতন্ত্র হচ্ছে জৈব ও অজৈব পদার্থ ও বিভিন্ন জীব সমন্বিত এমন প্রাকৃতিক একক যেখানে বিভিন্ন জীব সমষ্টি পরস্পরের সাথে এবং তাদের পারিবারিক যে জৈব ও অজৈব উপাদানের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি জীবনধারা গড়ে তোলে। তাহলে বাস্তুতন্ত্র বলতে কী বুঝি আমরা? বাস্তুতন্ত্র হচ্ছে জৈব এবং অজৈব পদার্থ, বাস্তুতন্ত্র হচ্ছে জৈব এবং অজৈব পদার্থ বিভিন্ন জীব সমন্বয়ে এমন প্রাকৃতিক একক যেখানে একটা কি প্রাকৃতিক একক যেখানে কি থাকে, বিভিন্ন জীব সমষ্টি থাকে পরস্পরের সাথে এবং তাদের পারিপার্শ্বিক তাদের আশেপাশের যে জৈব অজৈব উপাদানের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি জীবনধারা গড়ে তোলে। মিথস্ক্রিয়া মানে তাদের যে সংমিশ্রণভাবে যে তাদের একটা জীবনধারা গড়ে তোলে সেটি হচ্ছে কি বাস্তুতন্ত্র। এভাবে তোমরা এটা মনে রাখবে। প্রথমটাই কীভাবে মনে রাখবে, প্রথম লাইনটি সবার আগে মনে রাখা ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু বাকিটুকু মনে পড়ে যায়, তাই বারবার প্রথম লাইনটা পড়বে। বাস্তুতন্ত্র হচ্ছে জৈব অজৈব পদার্থ ও বিভিন্ন জীব সমন্বিত এমন প্রাকৃতিক কি একক যেখানে বিভিন্ন জীব সমষ্টি কী করে পরস্পরের সাথে এবং তাদের
পার্শ্বিক জৈব ও অজৈব উপাদানের সাথে মিথস্ক্রিয়া মানে মিলেমিশে মাধ্যমে একটি জীবনধারা কি গড়ে তোলে। এখন আমরা দেখব 11, 15 এবং 19 নম্বর প্রশ্ন। ইম্পর্টেন্টগুলো আগে দেখে নিচ্ছি। তো হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন, তোমার এলাকায় দেখা যায় এমন একটি বাস্তুতন্ত্রের উদাহরণ দাও এবং এর উপাদানগুলো লেখো। তার উত্তর, আমার এলাকায় একটি বড় ও গভীর পুকুর রয়েছে। পুকুরের বাস্তুতন্ত্রের পানি, বড় ও ছোট মাছ, বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণী যেমন ব্যাঙ, মাকড়সা, হাঁস, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন ইত্যাদি, পোকামাকড় ইত্যাদি রয়েছে। এবার আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল 15 নম্বর। 11 পরে 15 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, পুকুরের বাস্তুতন্ত্র কাদের নিয়ে গড়ে ওঠে। তাহলে আমরা পুকুরের বাস্তুতন্ত্র কাদের নিয়ে গড়ে ওঠে দেখি। পুকুরের বাস্তুতন্ত্র একটি পুকুরের লক্ষ্য করলে দেখা যায়, মানে একটি যে কোনো পুকুরে তোমরা লক্ষ্য করে দেখবে যে সেখানে মাছ, ব্যাঙ, মাছরাঙা, ফড়িং এবং আরও নানা রকম পোকামাকড় রয়েছে। পুকুরের মধ্যে জলজ উদ্ভিদ থাকে। এছাড়া জলজ উদ্ভিদগুলো যেমন পুকুরে কিন্তু অনেক ধরনের মাটিতে বা আশেপাশে কিন্তু দেখবে পানির মধ্যে গাছ হয় না, সেগুলি জলজ উদ্ভিদ বলা হয়। এছাড়াও রয়েছে অসংখ্য অণুজীব, কিছু অণুজীব আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। পুকুরের সকল জীবের পাশাপাশি পুকুরের মাটি, পানি, পরিবেশ মিলে গড়ে ওঠে পুকুরের বাস্তুতন্ত্র। তাহলে পুকুরের বাস্তুতন্ত্রটা আমরা বুঝতে পারছি কাদের নিয়ে গড়ে ওঠে। কী কী ছোটো মাছ থাকে, ব্যাঙ, মাছরাঙা, ফড়িং এবং আরও অনেক রকমের পোকামাকড় রয়েছে। পুকুরের জলজ উদ্ভিদও থাকে। এছাড়াও রয়েছে অসংখ্য অণুজীব। তারপর পুকুরের সকল জীবের পাশাপাশি পুকুরের মাটি, পানি, পরিবেশ মিলে কি ওঠে, গড়ে ওঠে পুকুরের বাস্তুতন্ত্র। একদম কিন্তু সহজ। এভাবে একটু মনে করে তোমরা একটু লেখার চেষ্টা করবে। অবশ্যই তোমরা 2-3টা প্রশ্ন হলো লেখার জন্য। 2-3টা প্রশ্ন তুমি যখন লিখবে তো তুমি মুখস্থ করে যে লেখার যে একটা অভিজ্ঞতা তোমাদের হাতে চলে আসবে। যদি তোমরা না লেখো, হ্যাঁ বলবা যে সবগুলো লিখতে হবে, হ্যাঁ তা না, ইম্পর্টেন্ট তুমি কয়েকটা লেখো, বাকিগুলো যে পড়ে লিখতে হয়, লেখা একটা অভ্যাস, তোমাদের হাতের অভ্যাস হয়ে যাবে, তোমাদের ব্রেনের অভ্যাস হয়ে যাবে যে এটা পড়ে এটা লিখতে হয়, এইভাবে লেখা লেখা। যারা আমার কথা মতো তোমার পড়ে একটু লিখবে, বিজ্ঞানটা বিশেষ করে বিজ্ঞানটা না লিখলে কিন্তু পরীক্ষা মনে থাকবে না। একটু হলো লিখবে, 2-3টা বড় প্রশ্ন ধর 5টা বলো, তুমি সেখান থেকে 2টা লেখো, বাকি 3টা দেখবে অটোমেটিক তুমি লিখতে পারতেছো যদি মুখস্থ করে মনে রাখতে পারো। আর একটু করে লিখতে পারে যেগুলো কঠিন, একটু 2-3 লাইন ইম্পর্টেন্ট লাইনটা যদি লিখে একবার প্র্যাকটিস করে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আগেই বলতেছি যারা বিজ্ঞানে ভালো করতে চাও তারা অবশ্যই কাজটা করবে, তাহলে দেখবে ইনশাল্লাহ ভালো হবে। এবং আমাকে এসে তোমরা অবশ্যই জানাবে যে হ্যাঁ বিজ্ঞান পরীক্ষা ভালো হয়েছে। এর আগে পরীক্ষাগুলোও কিন্তু যারা আমার কথাগুলো শুনেছে তাদের কিন্তু পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। তা আশা করি তোমাদের পরীক্ষা সবার ভালো হবে। এবং তোমরা এসে আগের পরীক্ষাগুলোর মতো বলবে। আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে সাজেশনগুলো দিয়ে দিয়েছিলাম, তোমরা যারা আছো তো তোমরা তো জানোই। আর যারা জানো অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এবার আমরা দেখব 19 নম্বর এবং 23 নম্বর প্রশ্নের উত্তর। 19, 23, 27। তো দেখো 19 নম্বর প্রশ্ন চলে এসেছে। 19, জিনের কাজ কি? এটি কোষের কোথায় থাকে? জিনের কাজ হলো একটি জীবের সকল বৈশিষ্ট্য বংশানুক্রমে বহন করে নিয়ে যাওয়া। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা একটু মনে রেখো। সবগুলো তো কিছু ইম্পর্টেন্ট সেখানে দেওয়া আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, একটু কষ্ট করে খেয়াল রাখবা, ঠিক আছে? তো দেখো, জিনের কাজ হলো একটি জীবের সকল বৈশিষ্ট্য বংশানুক্রমে বহন করে নিয়ে যাওয়া, যেমন চারিত্রিক, জৈবিক, শারীরিক ইত্যাদি প্রজাতিগত বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায় জিন। এটি কোষের নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে? এটি কোষের কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এর জন্য তোমরা একটু ভালো করে মনে রাখবা। কারণ আমাদের কিন্তু আমাদের বাবা মার থেকে, আমাদের দাদাদের থেকে কিন্তু আমাদের নেক্সট যে প্রজন্মগুলো হয়, প্রজন্মের মধ্যে কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো থাকে। যেমন আমার দাদা যদি দেখতে কালো হয়, অনেক দেখা গেছে আমাদের মধ্যে কেউ কালো হচ্ছে ভাই বোনদের মধ্যে। কিভাবে আমাদের বাবা মা সুন্দর কিন্তু কালো হলো কিভাবে? আমাদের দাদা বা দাদি কেউ কালো ছিল, বা আমাদের ফুপা বা চাচা বংশের কেউ, বা মায়ের বংশের মধ্যে কেউ নানা নানি বা খালা বা মামারিরা কি আমাদের এভাবে আসলে যে বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্য, এই যে কী বলছে, বংশানুক্রমে বহন করে নিয়ে যায়, ঠিক আছে? এটা একদম এভাবে ইজিভাবে তোর মনে রাখলে দেখবে লিখতে পারবে গঠনটা। ইম্পর্টেন্ট হচ্ছে 23 নাম্বার। বাংলাদেশের কোন বৈশিষ্ট্যগুলোর জন্য বাংলাদেশে বিভিন্ন পাখি, উদ্ভিদ, স্তন্যপায়ী ও সরীসৃপ প্রাণী রয়েছে?
তো দেখো, নাতিশীতোষ্ণ আবহাওয়া ও জলবায়ু, উর্বর মাটি এবং বিষুবরেখার কাছাকাছি অবস্থানের কারণে জীবের জন্য বাংলাদেশ অনুকূল। এছাড়াও পর্যাপ্ত সূর্যালোক, অধিক বৃষ্টিপাত আর সবুজ প্রকৃতি এদেশে নানা ধরনের প্রাণী ও জীবজগতের অভয়ারণ্যের মূল কারণ। দেখো, নাতিশীতোষ্ণ মানে বেশি গরম না বেশি শীত না, তার জন্য কিন্তু আমাদের আবহাওয়া ও জলবায়ু, উর্বর মাটি, আমাদের মাটিগুলো অনেক উর্বর, বিষুবরেখার কাছাকাছি অবস্থানের কারণে জীবের জন্য বাংলাদেশ অনুকূল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো 27 নম্বর প্রশ্নটা। এখানে এই যে 27 নম্বর প্রশ্নটার উত্তর আছে। এবং নেক্সট ইম্পর্টেন্ট ছিল 27, বাংলাদেশে জীবের নিরাপদ বা আবাসস্থল ধ্বংস হওয়ার পেছনে জড়িত 2টি মানবসৃষ্ট কারণ উল্লেখ করো। মানে আমাদের যে আবাসস্থল ধ্বংস হচ্ছে, হ্যাঁ, জীবের নিরাপদ আবাসস্থলগুলো যে এর কারণ কি? 1, নগরায়ন, বেশি বেশি আমাদের শহর হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, এদের জীবের আবাসস্থল ধ্বংস হচ্ছে। 2, ঔষধ ও পরিধেয় বস্ত্রের উপাদান সংগ্রহ, বিভিন্ন ওষুধ তৈরি করা হচ্ছে গাছগাছালি দমন করে, তারপরে পরিধেয় বস্ত্রের, হ্যাঁ, এই বস্ত্র তৈরি করা হচ্ছে, পরিধান করার মতন যে বিষয়গুলো আছে এগুলো উপাদান সংগ্রহ করছি। তো এই সব কারণে আসলে আমাদের বাংলাদেশের জীবের নিরাপদ যে আবাসস্থলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর এর জন্য দায়ী কারা? মানব। এই মানব সৃষ্টদের কারণটা কি? এই যে মানবরা যে দায়ী, কীভাবে মানব সৃষ্টরা এটা করছে, সেটা হচ্ছে মানবরা নগরায়ন তৈরি করছে, ঔষধ পরিধেয় বস্ত্রের উপাদান সংগ্রহ করছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। এবার আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 31, 34, 37। তো দেখো, আমাদের এই যে আমাদের প্রত্যেকটা বিভাগের লাস্টে দেখো যেগুলো আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা এই 2, 4, 8, 12, 15, 19, 23, 26, 29, ঠিক আছে, এগুলো ছিল আমাদের ইম্পর্টেন্ট। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কী? তো সর্বশেষ আমরা দেখতে পারবো এখন বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য। দেখো, জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সমুদ্রপৃষ্ঠ হতে উচ্চতা, দূরত্ব, তাপমাত্রা, বৃষ্টিপাত পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ বা সমভাবাপন্ন। পরিমিত বৃষ্টিপাত, মধ্যম শীতকাল ও আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এই ধরনের জলবায়ু কৃষি উৎপাদনের জন্য খুবই সহায়ক। ঠিক আছে, তো এই ছিল আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এরপর আমরা নেক্সট ভিডিওতে দেখব গ বিভাগ, রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন। ঠিক আছে, আমি ক এবং খ বিভাগ শুধু দিয়ে দিলাম এখন। ঠিক আছে, তো আমি নেক্সটে তোমাদেরকে দিব গ বিভাগ।